হ্যালো রাফি। স্যার হ্যাঁ, ভালো আছেন তাহলে স্যার? ভালো আছি। স্যার শোনা যাচ্ছে? ক্লাস শুরু করে দিই। জি স্যার, শুরু করে দিন। জি স্যার। জয়েন করো আস্তে আস্তে। তাহলে আজকে পড়াবো হলো স্পোর বিয়ারিং অর্গানিজম। স্পোর বিয়ারিং অর্গানিজমের মধ্যে কি আছে? একটা ক্লোস্ট্রিডিয়াম আর একটা কি কি আর কি আছে? ব্যাসিলাস। তোমার ক্লাসে পড়তেছ না, এই জন্যই। তো আজকে পড়াবো হলো ক্লোস্ট্রিডিয়াম। এর মধ্যে আজকে পড়াবো টিটানাস পড়াবো। তো এই ক্লোস্ট্রিডিয়াম সিঙ্গুলার নাম হলো ক্লোস্ট্রিডিয়া, তাই তো? না, প্লুরাল নাম। তো ক্লোস্ট্রিডিয়াম বা ক্লোস্ট্রিডিয়া যেটা বলে না কেন, এটার কিছু কমন প্রপার্টিজ আছে। এই কমন প্রপার্টিজ জানলে আমরা যতগুলো ক্লোস্ট্রিডিয়াম আছে সবারই প্রপার্টিজ মোটামুটি জানবো, দু একটা খালি সেপারেট হবে। তো এতদিন আমরা বললাম কি গ্রাম নেগেটিভ, এই যে ব্যাসিলাই ম্যাক্সিমাম হলো গ্রাম নেগেটিভ, তাই তো? আর কিছু আছে গ্রাম পজিটিভ। এই সূত্র মধ্যে ফেলো অল কক্কার গ্রাম পজিটিভ এক্সেপ্ট কি কি যেন আছে, আর অল ব্যাসিলাই গ্রাম পজিটিভ এক্সেপ্ট কি গ্রাম নেগেটিভ এক্সেপ্ট কোলিস্ট্রিডিয়াম, তারপরে কোরিনেব্যাকটেরিয়াম, কনভেক্ট্রাম আর লিস্টেরিয়া। নেস্টেরিয়া। তো এগুলো পড়তে হবে, তাহলে খেয়াল থাকবে। তাহলে এটা হলো গ্রাম পজিটিভ ব্যাসিলাই। ব্যাসিলাস না, ব্যাসিলাস কিন্তু আরেকটা, এখানে এই একটা তোমরা ভুল অনেক সময় সবারই হয়ে যায়, সেটা ব্যাসিলাই এবং ব্যাসিলাস। ব্যাসিলাস মানে হলো একটা কিন্তু অর্গানিজম আলাদা আছে, যে ব্যাসিলাস স্পোর বেয়ারিং অর্গানিজম, ঠিক আছে? আর ব্যাসিলাই যেটা বলি তোমার রড বা ব্যাসিলাই বলি যেগুলো, ঠিক আছে, রড শেপ যেগুলো, ঠিক আছে, টার্মটা কিন্তু ভিন্ন। আচ্ছা, এখন এটা হলো গ্রাম পজিটিভ ব্যাসিলাই। আর অক্সিজেন রিকোয়ারমেন্ট অনুযায়ী কি বলা হয়? এটা অ্যানারোবিক বা অব্লিকের অ্যানারোব, তাই না? আমরা পড়েছিলাম কি অক্সিজেন রিকোয়ারমেন্ট অনুযায়ী স্ট্রিক্টলি অ্যানারোব, তারপরে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মাইক্রো অ্যারোবিক, তাই না? তো এটা হলো কি স্ট্রিক্টলি অ্যানারোব। গতকালকে যেমন পড়েছিলাম সেটা মনে হয় স্ট্রিক্টলি অ্যারোব, আর এটা হলো স্ট্রিক্টলি অ্যানারোব। তারা কি অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাই না? তাহলে অ্যানারোবিক অথবা অব্লিগেট অ্যানারোবস। আর এটা হলো কি স্পোর বিয়ারিং অর্গানিজম, স্পোর ফর্মিং অর্গানিজম। এবং এই স্পোরটা থাকার জন্য কি হয় বডিটা? স্পোরটা উৎপত্তি কিভাবে হলো আমরা এখন জানি। The diameter of spore is wider than that of bacterial body, giving the bacillus a solen appearance, resembling a spindle. আর এই স্পিন্ডলটা the name Clostridium is derived from the word ক্লাস্টার, দ্যাট মিনস স্পিন্ডল। তাহলে এই যে তোমার স্পোর যেটা থাকে, স্পোর বডির মধ্যে থাকে, তো বডির মধ্যে থাকে এবং বডির সেই স্পোরের ডায়ামিটারটা বেশি, যা বলে কি এটা কি সোলেন হয়। যেখানে থাকবে সেটা সেখানে একটা কি একটু মোটা হবে, সোলেন দেখা যাবে। এই জন্য অ্যাপিয়ারেন্সটা হয় স্পিন্ডল শেপড। আর স্পিন্ডলের আরেকটা নাম হলো ক্লাস্টার, এখান থেকে তোমার হলো ক্লোস্ট্রিডিয়াম নাম উৎপত্তি হয়েছে। এটা ফিগারে পরে দেখাবো। আর এটা হলো মোটাইল উইথ পেরিট্রাইকাস ফ্লাজেলা এক্সেপ্ট ক্লোস্ট্রিডিয়াম পারফেরেন্স। তাহলে এটা হলো মোটাইল এক্সেপ্ট ক্লোস্ট্রিডিয়াম পারফেরেন্স, ওটা হলো নন মোটাইল। এবং এটাও পেরিট্রাইকাস ফ্লাজেলা, ইন্টারব্যাকটেরিয়ার মতোই। আর ক্লোস্ট্রিডিয়াম অনেক আছে, তার মধ্যে মোস্ট ক্লোস্ট্রিডিয়াম আর স্যাপ্রোফাইটস, এ ফিউ আর প্যাথোজেনিক। ম্যাক্সিমামই ডিজিজ করে না, সমান কয়েকটা ডিজিজ করে। এবং ন্যাচারাল হ্যাবিটেট থাকে কোথায়? আর থাকে সাধারণত গাট অফ ম্যান অ্যান্ড অ্যানিম্যাল। গাট, এগুলো গাটে থাকে, তোমার নর্মাল কমন সেলের হয়ে থাকে, থাকতেছে কিছু অ্যানিম্যাল, এই যে হর্স, কাউ, এগুলো থাকতে পারে। ম্যানের কোনো কোনো মানুষের থাকতে পারে। গাট অফ ম্যান অ্যান্ড অ্যানিম্যাল নর্মাল কমন সেলের থাকে। এছাড়া থাকে কোথায়? সয়েল ওয়াটার, as spores can survive for many years.
ডিকম্পোজিং প্লান্ট। সয়েলে থাকে কি হবে, এই যে যদি কোনো গরু যেখানে যখন কি ডিফিকেট করে, তখন তার ওই যে স্টিলের মাধ্যমে যদি স্পটটা যায় সয়েলের মধ্যে, সে অনেক দিন মনে থাকতে পারে। সেই জন্য আমরা জানবো যে ন্যাচারাল হ্যাবিটেট কোথায়, গার্ড অফ ম্যান অ্যান্ড অ্যানিমেল, তারপরে সয়েল, ওয়াটার, এবং এই সয়েলে থাকতেছে সেখানে অনেক দিন পর্যন্ত আসতে পারে, ম্যানি ইয়ার্স। আরেকটা কি নন ক্যাপসুলেটেড এক্সেপ্ট ক্লোস্ট্রিডিয়াম পারফেঞ্জেস এবং প্রডিউস এক্সোটক্সিনস। এই কয়েকটা কমন প্রপার্টিস। তাহলে প্রপার্টিস কি বললাম, একটা হলো প্রথমে হলো গ্রাম স্টেডিং ক্যারেক্টার, সেটা হলো গ্রাম পজিটিভ। আর অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে করলাম কি, এটা হলো স্ট্রিক্টলি অ্যানারোব, এবং তোমার এবং স্পোর ফার্মিং। আর কি, এটা হলো মোটাইল উইথ পেরিটারাস প্লাজেলা এক্সেপ্ট ক্লোস্ট্রিডিয়াম পারফেঞ্জেস। আরেকটা কি ক্যাপসুলেটেড, নন ক্যাপসুলেটেড এক্সেপ্ট ক্লোস্ট্রিডিয়াম পারফেঞ্জেস। ঠিক আছে, তাই ক্লোস্ট্রিডিয়াম পারফেঞ্জেস কিন্তু নন মোটাইল এবং নন ক্যাপসুলেটেড। ঠিক আছে, আর পরে কি থাকে কোথায়, গার্ড অফ ম্যান অ্যান্ড অ্যানিমেল, এছাড়া থাকে কোথায়, সয়েল, ওয়াটার। এবং যতগুলো ক্লোস্ট্রিডিয়াম আছে তার মধ্যে ম্যাক্সিমাম গুলো স্যাপ্রোফাইট, ডিস্ক তৈরি করে না, আর কিছু ডিস্ক করে। আর এটা একটা টক্সিন তৈরি করে, নাম হলো এক্সোটক্সিন, নট এন্ডোটক্সিন। তাহলে এন্ডোটক্সিন করবে হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাই তো? এরা কিন্তু এটাই খেয়াল রাখো যে যত এটা গ্রাম পজিটিভ, তারা এরা গ্রাম এক্সোটক্সিন করে, এন্ডোটক্সিন করে না। ঠিক আছে, ওই জন্য অনেক সময় তোমার হয়ে যায়, হেজিটেশন আসে, কোনটা হবে, এন্ডোটক্সিন না এক্সোটক্সিন। গ্রাম নেগেটিভ করবে এন্ডোটক্সিন। আচ্ছা, এখন আমরা এই ক্লোস্ট্রিডিয়াম ক্লাসিফিকেশন করবো অন দ্য বেসিস অফ ডিজিজ প্রোডাকশন। তো এই আগে যে ক্যারেক্টার গুলো বললাম, কমন ক্যারেক্টার, এগুলো কিন্তু রিটেনে আসে, কিন্তু ভাইভাতে অনেক সময় ধরা হয়। তারপরে এই যে ক্লাসিফিকেশন, এটাও তোমার রিটেনে আসে, ভাইভাতে তো অবশ্যই ধরা হবে। এগুলো বেসিক জিনিস। ক্লোস্ট্রিডিয়াম ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ডিজিজ প্রোডাকশন বাই দেম। কি কি ডিজিজ করে তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করবো। যেমন আগে ডিজিজের নাম দেবো টিটানাস। কে করে? তোমার কমোডিটি মেডিসিনে পড়ে আসছো, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। আচ্ছা, গ্যাস গ্যাংয়ের কে করে? অনেকগুলাই করে। ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স, ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লোস্ট্রিডিয়াম নভি, ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, ক্লোস্ট্রিডিয়াম ফ্যালেক্স, ক্লোস্ট্রিডিয়াম বাইফারমেন্টেন্স, ক্লোস্ট্রিডিয়াম স্পোরোজেন্স। এই যে যতগুলো বলা হলো, এর মধ্যে কিন্তু ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স এটা কিন্তু তোমার বলতেই হবে। ঠিক আছে, এটা মেইনলি করে। পারফেন্ট না বলে তোমার যদি খালি বাকিগুলো খালি বলতে থাকো, তাহলে আমরা কিন্তু অ্যান্সার নেবই না। যখন পর্যন্ত তুমি ক্লোস্ট্রিডিয়াম পারফেন্ট বলবে না, আমরা কিন্তু পরীক্ষা হলে পেশায় থাকবো। তারপরে ক্লোস্ট্রিডিয়াম পারফেন্ট সেটা বলতেই হবে, তারপরে এখন তোমার বাকিগুলো এখন বলতে থাকো। ক্লোস্ট্রিডিয়াম পারফেন্ট, তারপর সেপ্টিকাম, নভি, হিস্টোলাইটিকাম, ফ্যালেক্স, বাইফারমেন্টেন্স এবং স্পোরোজেন্স। এগুলো করতেছে গ্যাস গ্যাংলিয়ন। আবার কিছু করে ফুড পয়জনিং। ফুড পয়জনিং আমার দুইটা হেডিং ভাগ করবো, একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস আর একটা বটুলিজম। গ্যাস্ট্রোএন্টারাইটিস কে করে? ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স। তাহলে ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স দুইটা করতেছে, একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস করতেছে আর একটা হলো গ্যাস্ট্রোএন্টারাইটিস করতেছে, দুইটা। দুই নাম এটা কি? বটুলিজম। বটুলিজম কি? ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম করে। এখন এখানে দেখো, এই ভাগ করলাম গ্যাস্ট্রোএন্টারাইটিস, ফুড পয়জনিং। ফুড পয়জনিং মানে কি? তোমার হলো সেখানে ভমিটিং হবে, ডায়রিয়া হবে, তাই তো? তো এই যে বটুলিজম, এখানে কিন্তু তোমার ডায়রিয়া, ভমিটিং হতে পারে কিন্তু ডায়রিয়া হয় না। এই জন্য ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম যখন পড়াবো তখন ওখানে একটা টার্ম পাবা,
যে বটল ইট ইজ এ নট ক্লাসিক্যাল ফুড পয়জনিং। কেন বলা হয় এটা আবার পরে আসতেছে, আপাতত তোমার ক্লাসিফিকেশন এটা জানি না। তারপরে আরেকটা ডিজিজ হলো অ্যাকুট কোলাইটিস অথবা নাম হলো সিডোমেমব্রেনাস কোলাইটিস। এটা হলো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, ঠিক আছে। তাহলে ওই যে আমি বলেছিলাম যে তোমার একটা পরীক্ষা কোশ্চেন আসে যে সিডোমেমব্রেন কে কে তৈরি করে। 3টা অর্গানিজমের যদি পরীক্ষা আসে রিটেনে, তাহলে নাম লিখতে হবে। একটা হলো করেনোব্যাক্টার ডিপথেরি, তারপরে কি শিগেলা ডিসেন্ট্রি টাইপ 1, আরেকটাকে এই ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল। তারপর সিডোমেনের কম্পোজিশন তোমরা জানোই তো, ওই 3টা একই ভাবেই তোমার আসবে। তারপর ডায়াগনোসিস কি কি করা হয় এগুলো লিখবা। তাহলে এই হলো তোমার হলো ক্লাসিফিকেশন। তাহলে টিটাস ফুড পয়জন, তারপরে হলো তোমার গ্যাস্ট্রিনিয়ান ফুড পয়জন করতেছে কেউ, আর একটা কেউ অ্যাকুট কোলাইটিস বা সিডোমেমব্রেনাস কোলাইটিস। 4টা, এইটা ভালো করে বলবা। এখন আমাদের আজকের ক্লাস হলো ক্লোস্ট্রিডিয়াম টিটানি। টিটানি এটার প্রপার্টিস আমরা অলরেডি কিন্তু ওই যে পড়ে আসছি, যে ক্লোস্ট্রিডিয়াম যে পড়লাম অলরেডি পড়ে আসছি, ওই জিনিসটাই তো সামান্য একটু পার্থক্য আছে। যেমন এখানে কি ওইভাবে লিখতে পারো, বা এই যে দেখো এই যে এখানে লিখতে হবে যে এটা গ্রাম পজিটিভ রড, অবশ্যই জানো, এবং স্পোর ফার্মিং অর্গানিজম। এবং স্পোরটা থাকে কত টার্মিনাল স্পোর, মানে এই যে বডির একবার শেষ মাথা থাকে, এই জন্য বলা হয় টার্মিনাল স্পোর। এই টার্মিনাল স্পোরের জন্য গিভস এ ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। এই তোমার ঢোল বাজাও, কাঠি ব্যবহার করো না, কাঠি এক মাথা কি মোটা হয় না, ঠিক এইরকম দেখা যায়। আমি ফিগারে দেখাবো। গ্রাম পজিটিভ রড উইথ টার্মিনাল স্পোর, এই জন্য গিভস এ ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। এটা হলো তোমার হলো ক্লোস্ট্রিডিয়ামের জন্য একটা ভিন্ন। গ্রাম পজিটিভ রড ঠিক আছে, কিন্তু স্পোরটা টার্মিনাল থাকার জন্য এটা ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। এটা তোমরা আমরা জিজ্ঞাসা করি যে এটার অ্যাপিয়ারেন্সটা কেমন, তাহলে এটা হলো ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। আর মোটাইল বাইফেটাস ফ্লাজেলা, তো ফ্লাজেল, এই যে ফ্লাজেলা না বানানটা ভুল গেছে, ফ্লাজেলা। তারপরে নন ক্যাপসুলেটেড রিলিজ এক্সোটক্সিন। টক্সিন সাধারণত 2টা করে, টিটানোস প্লাজমিন এবং টিটানোস লাইসিন। তারপরে তোমার হলো হ্যাবিটেট, এগুলো এখানে অনেক লিখছি, এত কিছু না লিখলে তোমার ওই যে আগে যেটা বললাম যে গাট অফ ম্যান অ্যান্ড অ্যানিমেল এবং তোমার সয়েল ওয়াটার, এগুলো লিখবা। বা এখানে যেটা আছে এটাও লিখতে পারো, স্পোর্টস ওয়াইড স্পেস সয়েল স্পেশালি হেভিলি ম্যানুরড সয়েল remain viable for many years in soil contaminated by fishes, এবং organism found in intestinal tract of and feces of various animal. অ্যানিমেল বলতে ম্যান এবং অ্যানিমেল সবই বোঝাবে, ঠিক আছে। তাহলে আমি বললাম যে এই যে মনে করো আমাদের গাট, বিশেষ করে ইন্টেস্টাইনাল গাট বা ইন্টেস্টাইনে থাকতেছে, তাই তো নর্মাল কমন স্লাইসও থাকে, ওই সময় কিন্তু কোনো ডিস করে না। এখন ডিফিকেট যখন করতেছে মানুষ কি গ্রামের যেখানে সেখানে ডিফিকেট করে। তারপরে তোমার হলো যে এই তোমার হলো আমাদের কৃষক ভাইরা, আমাদের মেইন কে, আমাদের মানুষকে, বাংলাদেশ বা পৃথিবী যেটাই বলে না, একটা মেইন পার্সন হলো কে, এই কৃষক। কৃষক যদি নাম আছে আমরা বাঁচবো না, তাই না? এনারা করে কি এই তোমার হলো এই যে কাউ ডাং, হর্স ডাং, এগুলো কি ক্ষেতের মধ্যে দেয় না, তাই তো শস্য আবাদ করে। এখন ওইখানে যদি এখন মনে করো ওই যে স্পোর যদি থাকে, ওই স্পোরটা তারা ওই যে মাঠে দিল, অথবা তোমার এই গরু, তারপরে তোমার যে হর্স, এগুলো কি যখন ঘাস খায় মাঠে তখন ডিভিয়েট করলো, এইভাবে কিন্তু তোমার তোমার কি বলে মাটিগুলো তোমার কন্টামিনেট হলো। এবং সেখানে কন্টামিনেট হলে স্পোরটা তখন কি, স্পোর নেশারি তো কি, এরা
দীর্ঘদিন পর্যন্ত বাঁচতে পারে, এই জিনিসটা এটা বলা হলো। আর কালচারাল প্রপার্টিস কি স্ট্রিক্টলি অ্যানারব এবং টেম্পারেচার হলো 37 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি আগের বছর সঙ্গে মিল আছে কিন্তু, তবে ওইভাবে লিখতে পারো। খালি ওই তোমার স্পোরের যেটা হলো স্পোরটা থাকে কথা টার্মিনাল, এই জন্য হলো ড্রামস্টিক অ্যাভেন্স, ওইটা একটু ভিন্ন আছে। তাহলে ওইটা করলে তোমার এটাও হয়ে গেল। এইখানে দেখো তো শেপটা ড্রামস্টিক, যারা কোনদিন ড্রাম বাজাইছ তারাই বুঝবে এটা। দেখো তো ঠিক আছে, মিলে আছে? হ্যালো, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। তাহলে এটা ড্রামস্টিক, ড্রামের মতো, ড্রামস্টিকের মতো, একদিকে মোটা আর একটা সেদিকে কি চওড়া। তাহলে এটা হলো স্পোর। স্পোরটার জন্য একদিকে সোলেন হয়ে গেছে। তারপরে দেখো মোড অফ ইনফেকশন কিভাবে হয়। মোড অফ ইনফেকশন সাধারণত দুইভাবে হয়। আমার দুইটা হেডিং এ করবো, একটা হলো এক্সোজেনাস ইনফেকশন আর একটা হলো এন্ডোজেনাস ইনফেকশন। এন্ডোজেনাস ইনফেকশন মানে বডিতে যদি কোনো পার্সনের নিজের বডিতে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার নিজেরই অসুখ করতে পারে। কোন কন্ডিশন পরে আসতেছে। আর এক্সোজেনাস ইনফেকশন মানে অর্গানিজম বাইরে আছে, স্পটটা বাইরে আছে, সেখান থেকে তারা আমাদের বডিতে প্রবেশ করলো। কিভাবে প্রবেশ করলো সেটা আমরা এখন জানবো। এক্সোজেনাস ইনফেকশন সোর্স কি এখানে সয়েল কন্টামিনেটেড উইথ ক্যানিমাল ফিশেস, দ্যাট ইজ হর্স কাউ ডাং। এখানে হলো সোর্স, যে গরু বা ঘোড়া মাঠে চড়াচ্ছে, তারা ডিভিয়েট করলো, অথবা কৃষক ভাইরা কি করলো, তারা শস্য খেতে এই হর্স কাউ ডাং ওগুলো তারা দেয়, যে চাষাবাদ করে, তাহলে সেখানে সয়েল কন্টামিনেট হলো। আচ্ছা, ওইখান থেকে আমাদের বডিতে প্রবেশ করবে কি হবে, এক্সোজেনাস ইনফেকশন অকারছেন কখন হবে দেখো, যখন ধরো ইয়ে হলো, মনে করো ওই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয় দেখো, তখন তারা ওই একটা মোটর বা বাস একটা অ্যাক্সিডেন্ট হলো, বা মোটর সাইকেল বলো বা ট্রেন অ্যাক্সিডেন্ট যেটাই বলো না কেন, অ্যাক্সিডেন্ট হয়, 500 বার সয়েল আছে সেখানে পড়ে গেল, তাহলে সেখানে পড়ে গেল, সেখানে তোমার এই যে ওন হলো, সেখানে যদি কন্টামিনেশন হয়ে যায়, তাহলে সেখান থেকে তোমার অর্গানিজম ভিতরে প্রবেশ করতেছে। তারপরে এই যে ওয়ার্ডে, এই যে সার্জিক্যাল ওয়ার্ডে বা তোমার এই গাইনি ওয়ার্ডে, তোমার যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবা বা করে, এগুলো যদি স্টেরিলাইজ না করা হয়, অটোক্লেভ মতো না করা হয়, তাহলে কি হবে সেখানে, যদি একটা মানুষের স্পোর আছে, ওটা ঠিক মতো কন্টামিনেশন হলো, ওটা যদি স্টেরিলাইজ না করা হয়, তাহলে আরেকটা রোগী যদি অপহরণ করা হয়, তাহলে তার হবে। তারপরে তোমার হলো এই যে গ্রামে কি করা হয়, যে এই যে আম্বেরিকাল স্টাম্প, এই যে নবজাত শিশু, এই তোমার প্লাসেন্টা সেপারেট হলো, তারপর তোমার এই নাভি বাঁধতে হয়, তাই তো? গ্রামের ধাত্রীরা কি করতো আগে, বাঁশের ইয়েতে কাটতো, বা তোমার ব্লেড দিয়েও কাটতো, এগুলো তোমার স্টাইলাইজ করে নেওয়া হয়তো না। তো এই কারণে কিন্তু হয়তো, কিন্তু এই কারণেও কিন্তু হয়তো, এখন অবশ্য তারা ট্রেনিং পেয়েছে, এখন কিন্তু মোটামুটি যে ধাত্রী ওদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়, কিন্তু তাও যাওয়ার ফলে আবার ট্রেনিং দেওয়া হয়, তারপর আবার তোমার এই টিটি ইঞ্জেকশন দেওয়া হয়, এগুলো পরে আবার আসতেছে, আমি যখন নিউট্রাল ট্রিটমেন্ট যখন পড়বো তখন পড়বো। তাহলে আমরা পড়ি এখন ডিপ ল্যাসারেটেড ইনজুরি। ইনজুরি হবে ডিপ ল্যাসারেটেড ইনজুরি হবে, ব্রিটিশ অপারেশন হলে সাধারণত হয় না, হবে কখন, ডিপ ল্যাসারেটেড ইনজুরি অর স্ট্রিট অ্যাক্সিডেন্ট contaminated with dirt which contain spore, ঠিক আছে। আর হলো কি সার্জিক্যাল ওন্ড, umbilical stump infection may occur by contaminated surgical instrument catgut, ঠিক আছে। তারপরে কি হবে, হতে পারে কম্পাউন্ড ফ্র্যাকচার হতে পারে, স্কিন পপিং বাই ড্রাগ ইউজার্স,
যারা ড্রাগ ইউজার, ড্রাগ অ্যাবিউজ, হ্যাঁ, মাদকাসক্ত, তারা কি স্কিন পপি করে, স্কিন টাট্রিং করে, তাদের হতে পারে। তারপরে ইনজুরি কজড বাই রাস্ট নেইলস, এই জন্য নেইল কি সবসময় ছোট করে রাখতে হয়, তাই না? ওখানে বড় রাখতে নাই। ইনজুরি কজড বাই রাস্ট নেইলস, স্প্লিন্টার অ্যান্ড থর্ন প্রিক্স, এমনকি কাটা দেওয়া হতে পারে। তুমি খালি হাঁটতেছো, কাটা ফুটলো, আর ওই কাটা যদি তোমার তখন যদি স্পুল তৈরি করে, তো ভিতরে প্রবেশ করে, তাহলে হবে। ভ্যারিগস আলসার এবং ডিকোপিটাস আলসার, এগুলো এগুলোর কারণে তোমার হলো এক্সোজেনাস ইনফেকশন হবে। আর এন্ডোজেনাস ইনফেকশন কখন হবে? ইন পারসন হু হারবার্স ক্লোস্ট্রিডিয়াম টিটানি। কখন হবে? সেপটিক অ্যাবর্শন এবং পিউরপুরাল সেপসিস। কোনো মহিলার মনে করো ইন্টেস্টাইনে ক্লোস্ট্রিডিয়াম আছে, তার যদি সেপটিক অ্যাবর্শন হয়, তাহলে তোমার হলো কি, তোমার জেনিটাল ট্রাক্ট আর তোমার জিআই ট্রাক্ট মোটামুটি পাশাপাশি, তাই তো? তাহলে সেখান থেকে তোমার ওই যে কি বলে, যখন ডিফিকেট করতেছে তখন পেরিয়ালে যেন আসতেছে অর্গানিজমটা, সেখান থেকে আবার তোমার কি জেনিটাল ট্রাক্টে চলে যাচ্ছে, এইভাবে হতে পারে। বা অন্য ওই ব্লাডের মাধ্যমে যেতে পারে। তাহলে সেপটিক অ্যাবর্শন এটা হতে পারে, এবং পিউরপুরাল সেপসিস, এগুলো কমন ছিল আগে। এখন জাদুঘরে চলে যাচ্ছে, এগুলো এখন কমে গেছে। তাহলে এই হলো এক্সোজেনাস এবং এন্ডোজেনাস ইনফেকশন। তারপরে কি আমরা জানবো ক্লোস্ট্রিডিয়াম টিটানি কি করে টক্সিন তৈরি করে। টিটানাস টক্সিন দুই ধরনের, একটা হলো টিটানোলাইসিন এবং টিটানোস্পাজমিন। টিটানোস্পাজমিন আরেকটা নাম হলো নিউরোটক্সিন। তো টিটানোলাইসিন এটার কাজ হলো আরবিসি লাইসিস করে এবং ডব্লিউসি লাইসিস করে, তবে এটার প্যাথোজেনিক রোল ইজ নট ক্লিয়ার, এই জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। খালি জানে রাখো টিটানোলাইসিন আরবিসি এবং ডব্লিউসি লাইসিস করবে, কিন্তু ওই যে ডিজিজ করার যে করে কি হবে, এটা সাধারণত এটা নট ক্লিয়ার। তবে তোমার মেইন হলো টিটানোস্পাজমিন, নিউরোটক্সিন, এইটাই তোমার হলো তোমার ডিজিজ করবে। নিউরোটক্সিন এটা কিভাবে কাজ করে? It acts by inhibiting the release of neurotransmitters যেমন GABA, glycine from presynaptic nerve terminal in central nervous system. এটা আমি যখন প্যাথোলজি পড়াবো তখন তোমার বুঝবো। আপাতত এইটুকু খালি জানা রাখো, it acts by inhibiting the release of inhibitory neurotransmitters such as GABA, glycine from presynaptic nerve terminal in central nervous system. তাহলে এইটুকু খালি জানা রাখো। আমি প্যাথোলজি এখন পড়াবো, টিটানাস প্যাথোলাইসিস। ইনকিউবেশন পিরিয়ড কত? less than 2 weeks to 2 months, একটু বেশি। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? contamination of own with tetanus spot result in tetanus when anaerobic condition exist. এই যে মনে করো টিটানাস স্পট দ্বারা কন্টামিনেশন, এখানে দুইটা ফ্যাক্টর জড়িত। এখানে একটা টিটানাস স্পট দ্বারা কন্টামিনেশন হবে, আর একটা কি হবে? অ্যানারোবিক কন্ডিশনের সময় থাকতে হবে। আর তোমরা জানো যে একটা অর্গানিজম যদি এই যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা কি অ্যানারোবিক অর্গানিজম, এখন বডিতে প্রবেশ করলো, সেখানে যদি অ্যানারোবিক কন্ডিশন যদি না আসে, তাহলে কিন্তু তারা কিন্তু রোগ তৈরি করতে পারবে না। সেখানে অ্যানারোবিক কন্ডিশন ক্রিয়েট হতে হবে। কিভাবে হয় তার এই কয়েকটা ব্যাখ্যা আছে। দেখো, নেক্রোটিক টিস্যু অ্যান্ড পুয়ার ব্লাড সাপ্লাই ইন দ্য ওন। যখন ওন হলো তখন কি হয়? সেখানে কি সয়েলিং হয়ে যায় না? সয়েলিং হলে সেখানে ব্লাড ভেসেল কি হবে? চাপ পড়বে, তাই তো? চাপ পড়লে কি হবে? সেখানে অক্সিজেন সাপ্লাই কম হবে, যার ফলে নেক্রোসিস হবে ওখানে। যার ফলে কিন্তু তোমার ওখানে ব্লাড সাপ্লাই যখনই কম পাবে, তখন ওখানে সেখানে কি অক্সিজেন কম যাবে না? তাহলে ওখানে তোমার একটা অ্যানারোবিক কন্ডিশন হয়ে গেল, তাই তো? ল্যাক অফ ড্রেনেজ ইন দ্য এরিয়া, সেখানে তোমার ওই যে ব্লাড ওয়াজিং হচ্ছে, ফ্লুইড এক্সুডেশন হচ্ছে, সেগুলো যদি ড্রেনেজ সিস্টেমে না থাকে ঠিক মতো, সেটা ড্রেনেজ যদি না হয়,
তাহলে সেখানে তোমার অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে। তো প্রেজেন্স অফ ফরেন বডিজ থাকলেও তোমার অ্যানারোবিক কন্ডিশন সেখানে ক্রিয়েট করবে। আরেকটা হলো প্রেজেন্স অফ অ্যারোবিক অর্গানিজম বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এই যে অ্যারোবিক বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব এরা কি করে, ওখানে যদি তোমার থাকে যেখানে ওন এরিয়া, সে তারা কি করবে, অক্সিজেনটা খেয়ে ফেলবে, তাই তো? খেয়ে ফেললে সেখানে তারা অ্যানারোবিক কন্ডিশন ক্রিয়েট করবে। এগুলো কারণে তোমার হলো, প্রথম হলো কি একটা ওন কন্টামিনেশন হলো উইথ স্পোর, আর একটা হলো অ্যানারোবিক কন্ডিশন সৃষ্টি হলো। এগুলো কারণে তোমার অ্যানারোবিক কন্ডিশন সৃষ্টি হলো। এটা যদি বুঝতে থাকো তাহলে প্যাথোজেনেস তোমার খেয়াল খুব সুবিধা হবে। এখন মেইন ইয়েতে আসে, এখন প্যাথোজেনেস ওন্ড কন্টামিনেশন বাই স্পোর। ঠিক আছে, যে কোনো ধরনের অন, সেটা সার্জিক্যাল হোক বা অ্যাক্সিডেন্ট হোক, যেটাই হোক না কেন, স্পোর দ্বারা কন্টামিনেশন হলো, তাতে কি হবে, স্পোর জার্মিনেট আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। ঠিক আছে, অ্যানারোবিক কন্ডিশন হলো। তো অ্যানারোবিক কন্ডিশন কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি আগেই বললাম, তাই তো? যে ধরো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তখন সেখানে ডিপ ল্যাসারেটেড ইনজুরি হলো, তাই তো? বা কম্পাউন্ড ফ্র্যাকচার হলো, তাহলে সেখানে কি হবে, তোমার সোয়েলিং হলো, যার ফলে ব্লাড সাপ্লাই কমে গেল, সেখানে অক্সিজেন সাপ্লাই কমে গেল, নাইট্রোসিস হলো, এটার কারণে অ্যানারোবিক কন্ডিশন হলো। আর কি, ফরেন বডি যদি, এই যে তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়, ফরেন বডি ওখানে প্রবেশ করতে পারে, তারপর তোমার ড্রেনেজ সিস্টেম ঠিক মতো না হয়, আর যদি ফ্যাকাল্টেটিভ অ্যানারোব বা তোমার অ্যারোবিক অর্গানিজম থাকলে যে অক্সিজেনটা ওখানে আছে সেটাও তারা খেয়ে ফেলবে, তাহলে এই কম্বাইন সবগুলো মিলে তোমার হলো অ্যানারোবিক কন্ডিশন ক্রিয়েট হলো। তাহলে এটাই সংক্ষেপে নেওয়া হয়েছে, অত কিছু তোমরা তো সবসময় চিন্তা করবা যে তোমাদের টাইম কত এবং নাম্বার কত কোশ্চেনের, এই অনুযায়ী তোমরা কিন্তু লেখার চেষ্টা করবা। আর স্পোর জার্মিনেট মানে হলো কি, স্পোর থেকে তোমার ব্যাকটেরিয়া তৈরি হবে। ঠিক আছে, স্পোর জার্মিনেট আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। তাহলে ব্যাকটেরিয়া তৈরি হলো, তৈরি হওয়ার পরে কি তারা কি মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লিকেশন অফ অর্গানিজম এবং লিবারেশন অফ টক্সিন। তাহলে মাল্টিপ্লাই করলো এবং টক্সিন তৈরি করলো, নাম হলো কি নিউরোটক্সিন, যেহেতু নার্ভাস সিস্টেমে কাজ করে, এই জন্য নাম হলো নিউরোটক্সিন। এর আবার নিউরোটক্সিনটা কি করবে, দি নিউরোটক্সিন ইজ অ্যাবসর্বড বাই দ্য মোটর নার্ভ এন্ডিং। ঠিক আছে, মোটর নার্ভ শেষ হয় কোথায়, সেইখানে তোমার ওই হয়ে গেল মোটর নার্ভ এন্ডিং। তারপর মোটর নার্ভ থেকে আবার কি হবে, সেখান থেকে আবার তোমার ইলেকট্রোগেট ট্রান্সমিশন হবে। কি হবে, টিটারাস টক্সিন undergo extensive electrolyte transport in the axons of lower motor neuron and thus reaches the anterior horn cells of spinal cord. Spinal cord এখানে চলে আসলো। তারপরে released from the postsynaptic dendrite, it crosses the synaptic plate and localized in the pre-synaptic nerve terminal of interneuron. তারপরে inhibits the release of inhibitory neurotransmitter এবং vasopressin from presynaptic neuron, which is required to check the nervous signals. আচ্ছা, আগে আমি ফিগারটা তোমাদের দেখাই, বুঝবা না এটা। তোমরা অ্যানাটমিতে অলরেডি পড়ে আসছো, ওখানে পড়ছো কি যে মোটর নিউরন দুই ধরনের, তাই তো? আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন। এখন আপার মোটর নিউরন কাকে বলা হয় এবং লোয়ার মোটর নিউরন কাকে বলা হয় বলো তো? সিএনএস থেকে অ্যান্টেরিয়র হর্ন পর্যন্ত স্যার অপর মোটর নিউরন, তারপরেরটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে শুরু হলো, তাই তো? তারপরে সেখানে শেষ হলো কোথায়, অ্যান্টেরিয়র হর্ন সেল। আর লোয়ার মোটর নিউরন কাকে বলতেছে? সিএনএস অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে পেরিফেরি স্যার। পেরিফেরি। তাহলে মাঝখানে একটা থাকতো, দুটার মাঝখানে একটা থাকতো কি, সাইনাপস থাকতেছে, তাই না? দুটার মাঝখানে সাইনাপসটা থাকতেছে কোথায়, তোমার এই অ্যান্টেরিয়র হর্ন সেল ওখানেই, যেখানে তোমার আপার মোটর শেষ হলো সেখানে সাইনাপস থেকে তারপরে তোমার হলো লোয়ার মোটর নিউরন শুরু হলো। আচ্ছা, এটা একটা।
আর আরেকটা হলো তোমার ফিজিওলজিতে পড়ছো যে এক্সাইটেড নিউরন এবং ইনহিবিটরি নিউরন, তাই তো? এক্সাইটেড নিউরন কি সিক্রেট করতেছে, করে এবং কাজ কি? স্যার কোলিন, অ্যাসিটাইল কোলিন স্যার, কোলিনার্জিক। অ্যাসিটাইল কোলিনার্জিক, এরা কি কাজ করে? স্যার কন্ট্রাকশন, মানে মাসেল কন্ট্রাকশন করতেছে, তাই তো? আর ইনহিবিটরি নিউরন কি কি কোনটার কাজ? স্যার গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, গাবা। গাবা, যত স্যার গ্লাইসিন সেক্রেটিন যতগুলো আছে সবগুলাই স্যার। এগুলো সেকেন্ড হবে, এবং এগুলোর কাজ হলো ওই তোমার অপোজিট কাজ, তাই তো? এটা রিল্যাক্সেশন করা। এখন এক্সাইটেশন এবং রিল্যাক্সেশন, এটার মধ্যে একটা কিন্তু কি বলে ব্যালেন্স থাকে, তাই তো? এই যদি ব্যালেন্স যদি না থাকে, ইমব্যালেন্স যদি হয়, তখন তোমার যদি তোমার গাবা গ্লাইসিন সিক্রেশন না হয়, তাহলে কি হবে? অ্যাসিড খালি সবসময় তোমার কি হবে, খালি সিক্রেশন হতে থাকবে, তাহলে কি হবে? মাসেল কন্ট্রাকশন হবে আর রিল্যাক্সেশন হবে না, তাই না? ঠিক এখানে তাই হবে, এখানেও কিন্তু তাই হবে। হুম, এইটুকু যেহেতু তোমার জানো, অলরেডি পড়ে আসছো, এই মেকানিজমটা দেখো, নর্মাল কন্ডিশন একটা দেখো। এই যেটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের উপর থেকে দেখো তোমার সেন্ট্রাল সিস্টেম আফার মোটর নিউরন আসলো, এখানে তোমার এন্ট্রোহান সেলে এখানে তারা ইনি হলো, তারপরে তোমার এখানে সাইনাপস তৈরি হলো, তাই তো? এবং আফার মোটর নিউরনে ওখানে দুই ধরনের তোমার আছে, নিউরন আছে, একটা হলো এক্সাইটেড নিউরন, আরেকটা হলো বা স্টিমুলেটরি নিউরন, আরেকটা হলো ইনহিবিটরি নিউরন। স্টিমুলেটরি নিউরন থেকে সেখানে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোলিন, আর এখানে দেখো ইনহিবিটরি নিউরন থেকে সেখানে হচ্ছে গাবা গ্লাইসিন। তারপরে এগুলো কি করে, তারপরে এখানে কি একটা সাইনাপস থাকে, তাই তো? সাইনাপস হয়, সাইনাপসে কি আগেরটার প্রথম দিকে কি এটা প্রি সাইনাপটিক মেমব্রেন, তাই না? তারপর সাইনাপস, তারপরে কি এটা হলো পরেরটা হলো পোস্ট সাইনাপটিক মেমব্রেন, তাই না? তারপরে এখান থেকে শুরু হলো তোমার হলো লোয়ার মোটর নিউরন শুরু হয়, দেখো এটা আবার তোমার আসছে এই যে মাসেলে, এখানে শেষ হলো, এটাকে মোটর নার্ভ এন্ডিং, তাই না? এবং এরা এরা কি করে, এরা কি না গঠিত? মোটর নার্ভ, তাই না? মোটর নার্ভ না? এবং কি মোটর নার্ভে কোনটা থাকে? একজন এবং ডেন্ড্রাইট কোনটা থাকে? একজন না ডেন্ড্রাইট? একজন, তাই না? আচ্ছা, এখানে দেখো তাহলে এই যে তোমার এক্সাইটেড নিউরন, এখান থেকে তোমার হলো অ্যাসিটাইল গুলো সিক্রেশন হয়, আসে কোথায়? এখানে মাসেলকে কন্ট্রাকশন করতেছে। আবার ইনহিবিটরি নিউরন থেকে তোমার কি হচ্ছে যে গাবা গ্লাইসিন সিক্রেশন হয়, এটা করতেছে রিল্যাক্সেশন, তাহলে এই যে এই কন্ট্রাকশন থাকতেছে। এখন এই তোমার যখন তোমার টিটারাস হয়, তখন কি হয়? যখন মনে করো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখানে কি হলো তোমার, প্রথম কি হবে তোমার ওনটাকে কন্টামিনেশন উইথ স্পোর হলো, তাই তো? এটা ধরো মাসেল এখানে। এখন দেখো এই মাসেল এখানে তোমার কন্ট্রাকশন, এখানে তোমার হলো কন্টামিনেশন হলো, তারপর তারা কি করবে, সেখানে জার্মিনেশন হবে। জার্মিনেশন হয় কি, ব্যাকটেরিয়া তৈরি হবে। ব্যাকটেরিয়া তৈরি হলে সেখানে কি করবে, তারা টক্সিন তৈরি করবে। টক্সিন নাম কি? এটা হলো টিটানো স্পাজমিন নিউরোটক্সিন, তাই তো? যেটা নার্ভাস সিস্টেম কাজ করে। এটা তখন কি করবে, এই একজন তারা ইলেকট্রোজেট ট্রান্সমিশন হবে। এই একজন চলে আসলো, দেখো চলে আসে, তারা কি করবে, একজন তারা চলে আসে তোমার হলো এই যে তোমার এই যে পোস্ট সাইনাপটিক মেমব্রেন, এটা কি ক্রস করে, তারপরে তোমার সাইনাপস এই দিকটা চলে যাবে কোথায়, তারপরে আসবে পোস্ট সাইনাপটিক মেমব্রেন, প্রি সাইনাপটিক মেমব্রেন, এটা ক্রস করে চলে আসবে কোথায়, কাজ করবে তোমার হলো এই যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এইখানে তোমার অ্যাকশন করবে। এখানে যদি ব্লক করে দেয়, তাহলে কি হবে, গাবা গ্লাইসিন সিক্রেশন হতে পারবে না। আর গাবা গ্লাইসিন যদি সিক্রেশন যদি না হয়, তাহলে তোমার এই অ্যাসিটাইল কোলিন খালি কন্ট্রাস্ট সিক্রেশন হচ্ছে, যার তোমার খালি কন্ট্রাকশন হয়ে গেল, ঠিক আছে? তো এ পর্যন্ত তাহলে কন্ট্রাকশন হলো, তাহলে এ পর্যন্ত হলো তোমার হলো
তো এ পর্যন্ত যখন টিটানাস হলো তখন হলো তোমার হলো লোকালাইজড টিটানাস, এটা ঠিক আছে। এরপরে যখন এই তোমার এই যে আবার মটন নিউরন দিয়ে যখন আবার উপরের দিকে চলে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন একবারে ব্রেন পর্যন্ত চলে যাবে, তখন তারা গোটা বডিতে ছড়া যাবে, তখন সেটা হবে জেনারেলাইজড টিটানাস। এখানে আরো ফিগার দেখো, এখানে একটা হলো এক্সাইটেটরি নিউরন আর একটা ইনহিবিটরি নিউরন দেখো এখানে, আর নিচেরটা দেখো এটা মাসেল ফাইবার এখানে। তো এক্সাইটেটরি নিউরন থেকে তোমার হলো অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হচ্ছে, এখানে দেখো টিটানাস টক্সিন দেখো কাজ করলো করে, এখানে দেখো ইনহিবিটরি নিউরনকে তো ওরা ইনহিবিট করলো, গাবা গ্যাসের সিক্রেশন হচ্ছে না, যার ফলে কি অ্যাসিটাইলকোলিন খালি সিক্রেশন হতেই আছে, হয় মাসেল কন্ট্রাকশন হয়ে গেল এটা। আরেকটা এখানে ওই একই হবে, তোমরা এটা তিনটা ফিগারই ভালো করে দেখে নিও। এখানে সাইনাপটিক ক্লেফট, পোস্ট সাইনাপটিক মেমব্রেন, প্রি সাইনাপটিক মেমব্রেন এবং বেশ ভালো করে দেওয়া আছে। তাহলে এখন আমরা জিনিসটা পড়ি, আমরা এখন আবার প্রথম দিকে যাই। ওন কন্টামিনেশন বাই স্পট, ওন কন্টামিনেশন বাই স্পট হলো এবং স্পট থেকে জার্মিনেট করে ব্যাকটেরিয়া তৈরি হলো আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। তারপরে কি হবে, তারা মাল্টিপ্লাই করবে এবং টক্সিন তৈরি করলো, টক্সিন নাম হলো নিউরোটক্সিন। টক্সিন আবার কি করবে, টক্সিন অ্যাবজর্ব বাই দ্য মোটর নার্ভ এন্ডিং, তারা মোটর নার্ভ এন্ডিং এ তারা প্রবেশ করলো, তাই তো। এরপরে কি হবে, এই যে মোটর নার্ভ এই দিক দিয়ে তারা রেট্রোগেট ট্রান্সমিশন হবে, কি হবে, টিটানাস টক্সিন undergoes extensive retrograde transport in the axons of lower motor neuron and thus reaches the anterior horn cell of spinal cord, ঠিক আছে। স্পাইনাল কর্ডে anterior horn cell তারা চলে আসলো, তাহলে তোমার এই লোয়ার মোটর নিউরনের একজন দিয়ে তারা anterior horn cell-এ স্পাইনাল কর্ডে anterior horn cell-এ চলে আসলো, ঠিক আছে। টিটানাস toxin undergo extensive retrograde transport in the axons of lower motor neuron and thus reaches the anterior horn cell of spinal cord, চলে আসলো। তারপরে তারা কি করবে, সাইনাপসের পরেরটা হলো পোস্ট সাইনাপটিক ডেন্ড্রাইট আর হলো আগেরটা হলো প্রি সাইনাপটিক ডেন্ড্রাইট। রিলিজ ফ্রম দা পোস্ট সাইনাপটিক ডেন্ড্রাইট মানে ক্রস করলো, ইট ক্রসেস দা সাইনাপটিক প্লেট, তারপরে যাবে কোথায়, লোকালাইজড ইন দা প্রি সাইনাপটিক নার্ভ টার্মিনাল অফ ইনহিবিটরি নিউরন মেইন সাইট অফ অ্যাকশন। তাহলে ইনহিবিটরি ইন্টারনিউরন যেখানে, সেখানে তারা কাজ করবে, সেখানে যদি কাজ করে তাহলে কি হবে, inhibit the release of inhibitory neurotransmitters and GABA glycine from the presynaptic inhibitory neuron, which is required to check the nerve impulse, ঠিক আছে। তাহলে তারা কি হলো, তারা লোয়ার মটন দিয়ে অ্যান্ড্রো হর্ন সেলে চলে গেল, অ্যান্ড্রো হর্ন সেলে গিয়ে কি করলো, পোস্ট সাইনাপটিক ডেন্ড্রাইট এটা ক্রস করলো, ক্রস করে তারপরে সাইনাপসে যাবো ক্লেফটে গেল, সেখান থেকে তারা চলে গেল প্রিসাইনাপটিক নার্ভ টার্মিনাল, সেখানে গেল, সেখানে গিয়ে কি করবে, যে ইনহিবিটরি নিউরন ইন্টারনিউরন যেগুলো আছে সেখানে তারা কাজ করবে, কাজ করলে সেখানে গাবা গ্লাইসিন আর সেক্রেশন হবে না, যার ফলে তোমার কি একটা যে একটা সেক থাকে ব্যালেন্স নষ্ট হলো। ইফ নার্ভাস ইম্পালস ক্যানট বি চেকড বাই নর্মাল ইনহিবিটরি মেকানিজম, ইট leads to unopposed muscular contraction and spasm that are the characteristic of tetanus. This leads to local tetanus in the proximity of the wound. যেখানে তাহলে যেখানে আঘাত পাইলো সেখানে শুধু টিটানাস হবে এই পর্যন্ত, ঠিক আছে। এটাকে বলা হয় লোকালাইজড টিটানাস, এই পর্যন্ত হলো। এখন কি হবে, এই যে লোয়ার মটন থেকে ওরা আপার মটনে যাবে, দেন দ্য টক্সিন স্প্রেডস upwards towards the central nervous system around the spinal cord and produces ascending tetanus, এটাকে বলা আছে জেনারেলাইজড টিটানাস। তাহলে ওরা আপার মোটর নিউরন দিয়ে স্পাইনাল কর্ডের আপার মোটর নিউরন দিয়ে পৌঁছে গেল কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চলে গেল, গোটা বডিতে ছড়ায় গেল, তখন সেটা হলো জেনারেলাইজড টিটানাস, ঠিক আছে। আর এই নিচের এটা ব্লাডের মাধ্যমে যায়, এটা তোমরা লিখতে যাবে না, সাধারণত ব্লাড স্ট্রিমতে হয় না, সাধারণত বইতে দেওয়া আছে এই জন্য লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার এটা নিউরোটক্সিন নার্ভাস সিস্টেম দ্বারা তারা
ট্রান্সলেশন হয়। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে জানতে হবে একটা হলো যে প্রথম কয়েকটা কন্ডিশন, প্যাথোজেনেসিসের জন্য কয়েকটি কন্ডিশন জানতে হবে। একটা হলো তোমার হলো স্পোর দ্বারা কন্টামিনেট হতে হবে, তারপর সেখানে তোমার অ্যানারোবিক কন্ডিশন তৈরি হতে হবে, তারপর তোমাকে জানতে হবে যে তোমার হলো আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, তারপর তোমার এক্সাইটেটরি নিউরন এবং ইনহিবিটরি নিউরন, এই কয়েকটা তোমার জানতে হবে বেসিক নলেজ। এই বেসিক নলেজ এই কয়েকটা জানো তাহলে তোমার ইজিলি তুমি বুঝবা। আর এগুলো যদি না জানো তাহলে তুমি প্যাথোলজি বুঝবে না। তাহলে প্রথম হলো কি যে টিটারাস প্রথম হলো আমাদের বডিতে প্রবেশ করলো, তাই তো? বডিতে প্রবেশ করলো, তারপরে স্পোটাজার্মেন্ট হবে আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশন কখন তৈরি হবে? যখন মনে করো একটা ডিপ ল্যাসেটেড ইনজুরি হলো, আর বাকিগুলো আছে আমি আর অত বলতেছি না। তারপরে সেখানে কি যখন অ্যানারোবিক কন্ডিশন হলো তখন কি হবে? স্পোটাজার্মেন্ট হয়ে ব্যাকটেরিয়া তৈরি হলো। ব্যাকটেরিয়া যখন কি মাল্টিপ্লাই করলে কি হবে? তারপরে আবার টক্সিন তৈরি করলো, নাম কি? টিটানো স্পাজমেন, মেন এটা, এবং এটা হলো নিউরোটক্সিন। তারপরে তারা কি করবে? যে মোটর নার্ভ এন্ডিং মাসেলে সেখানে তোমার প্রথম প্রবেশ করলো, সেখান থেকে আবার তারা রেট্রোগ্রেড ট্রান্সমিশন হবে। হয় তোমার একজন লোয়ার মোটর নিউরন দিয়ে তোমার চলে যাবে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড, চলে গেল। তারপরে তোমার এখানে সাইনাপস আছে, সাইনাপসের প্রথম কি হলো? পোস্ট সাইনাপটিক মেমব্রেন, এটা ক্রস করে সাইনাপটিক প্লেট, এটাও ক্রস করে যাবে তোমার এই যে প্রি সাইনাপটিক যে নার্ভ টার্মিনাল কোনটার মধ্যে কাজ করবে? ইনহিবিটরি নিউরো ইন্টারনিউরন এখানে কাজ করবে। আর ইনহিবিটরি নিউরো ইন্টারনিউরনে কাজ করলে কি হবে? গাবা গ্লাইসিন সিক্রেশন হবে না, না হলে তোমার এক্সাইটেটরি নিউরন থেকে কন্টিনিউয়াসলি অ্যাসিডাইল সিক্রেশন হবে, যার ফলে তোমার খালি মাসেল কন্ট্রাকশন হতে থাকবে, রিল্যাক্সেশন হবে না। এটাই তোমার হলো এই যে এখানে যে টিটারাস হলো এটাকে বলো লোকালাইজড। কি জন্য? যেখানে তোমার আঘাত পাচ্ছে, ইনজুরি হচ্ছে, সেখানেই প্রথম হচ্ছে, এই জন্য বলা হচ্ছে লোকালাইজড টিটারাস। এ পর্যন্ত হলো। তারপরে এরা কি করবে? এই যে আপার মোটর নিউরন এখানে তারা প্রবেশ করলো, এখান থেকে তারা আবার উপরের দিকে চলে যাবে কোথায়? একবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন চলে গেল তখন তারা গোটা বডিতে আবার এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে দেবেই, নার্ভাস সিস্টেম দিয়ে তখন হলো গোটা বডিতে টিটানাস হলো, তখন বলবো আমরা জেনারেলাইজড টিটানাস। ঠিক আছে, প্যাথোলজি বুঝলা তো? জি স্যার। হ্যালো, জি স্যার। তাহলে এই ফিগার গুলো দেখে তাহলে তোমরা পড়িবে। তাহলে এখন এসো, এখন ক্লিনিক্যাল ফিচার, এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো অলরেডি তোমরা পড়ে আসছো কমিউনিটি মেডিসিনে। তারপরে মেডিসিনে যখন যাবা তখন আর ভর্তি হবে না এগুলো। প্রথম আগে আর্লি সাইনটা কি হয়? আর্লি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সাইন প্রথম টিসমাস আর লক জ। এই জটা কি লক হয়ে যাবে, তাই তো? এই সোয়াল, যেটা সোয়াল লক হয়ে যাবে, হ্যাঁ, চাবি একবারে লেগে যাবে, খুলতে চাইবেন, তখন কি খাইতে পারবে না। এই লক জটা কি যেন হয়? ডিউ টু ইনক্রিজ ইন মাসল টোন অ্যান্ড স্পাজ অফ ম্যাসেটার মাসল। তার মানে মাসল অফ মাস্টিকেশন, তাই তো? মাসল অফ মাস্টিকেশন কোনটা? ম্যাসেটার মাসল, এখানে তারা কাজ করে। এখানে প্রথম কাজ করে টন বাড়ে যাবে, মানে কন্ট্রাকশন বেশি হবে, যার ফলে কি হবে? এই লক জ হয়ে যাবে। প্রথমে হলো টিসমাস বা লক জ। লক জটাই সাধারণত বলো লক জ হলো আর্লি সাইন। এরপর কি হলো? মাসকুলার রিজিডিটি এন্ড রিফ্লেক্স ইনক্রিজ এন্ড ফাইনালি বিকাম জেনারেলাইজড। তাহলে প্রথম হলো লোকালাইজড টিটার, তারপরে হবে তোমার গোটা বডি বিকাম হয়ে গেল, তখন হলো জেনারেলাইজড। গোটা বডিতে মাসকুলার রিজিডিটি হবে, স্পাজম হবে। এরপরে দেখো তারপরে কি হয়? তারপর কয়েকটা জিনিস হয়। পেইনফুল অফিস্থটোনাস। অফিস্থটোনাস মানে কি? ফ্লেকশন অফ আর্ম এন্ড এক্সটেনশন অফ লোয়ার এক্সট্রিমিটি। তাহলে আর্ম কি হলো? ফ্লেকশন হলো, তাই তো?
আর তোমার লেগ কি হলো, এক্সটেনশন হলো। তারপরে ট্রাঙ্কটা এটাও বেঁকে যায়। জাভারকে ধনুকের মতো বেঁকে যায় একবারে, ঠিক আছে? ধনুক যেমন বাঁকা, হ্যাঁ, ধনুক এই জন্য ওখানে সেখান থেকে নাম হয়েছে কি, বাংলা নাম আমরা কি বলি টিটেন্সের, ধনুষ ট্রাঙ্কার, তাই না? এই কারণে তোমার হলো ধনুষ ট্রাঙ্কার হয় বলা হয়। পেইনফুল অবস্থলনাস, ফ্লেকশন অফ দ্য আর্ম অ্যান্ড এক্সটেনশন অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি ডিউ টু মার্কড ট্রাঙ্ক মাসল স্পাজম, ঠিক আছে? এবং স্পাইনাল কর্ডটা এটা কি স্পাইনাল, এটা কি বেঁকে যায়। তারপর আরেকটা ফেশিয়াল এক্সপ্রেশন কি হয়, ক্যারেক্টারিস্টিক ফেশিয়াল এক্সপ্রেশন অফ রাইসাস সারাটিকাস। আরেকটা নাম হলো ডেভিলস স্মাইল। আমার সাথে ডেভিলস স্মাইল শুনতে চাই না, এটা জাস্ট মানে কম্পেয়ারের জন্য বলা হয়েছে। রাইসাস সারাটিকাস এই টার্মটা আমরা জানতে চাইব। রাইসাস সারাটিকাস ফেশিয়াল যে এক্সপ্রেশনটা, ঠিক শয়তান যেমন হাসি দেয় ঠিক ওই রকমই হয়, ডিউ টু স্পাজম ফেশিয়াল মাসেলস। এখানে আমার ফিগার এখন দেখায়, দেখো। আর এছাড়া আর কি হতে পারে, স্পাজম রেসপেক্ট টু মাসেল, এটা যদি হয় রেজাল্ট ইন ইনঅ্যাডিকুয়েট ভেন্টিলেশন, যার ফলে লিডিং টু হাইপোক্সিমিয়া হয়। তারপর আর কি হয়, এই যে স্পাজম গুলো হচ্ছে এগুলো প্রেসিপিটেট হয়, বেড়ে যায় কি কখন, টাচ এবং চেঞ্জেস ইন লেভেল অফ নয়েজ অর লাইট। টিটেনাস রোগী তুমি টাচ করো সঙ্গে সঙ্গে তার কিন্তু এই স্পাজম গুলো শুরু হয়ে যায়, ঠিক আছে? তারপরে হঠাৎ করে তোমার যে ঘরে একটা আমরা মোটামুটি একটা যে ঘরে রাখি, হঠাৎ করে শব্দ যদি হয় ওই শব্দের মাধ্যমে তার তোমার স্পাজম শুরু হয়ে যায়। আবার লাইটের যদি চেঞ্জ হয় তাহলেও তোমার স্পাজম শুরু হয়ে যায়। এই জন্য বলা আছে রিফ্লেক্স স্পাজম প্রেসিপিটেড বাই স্টিমুলাই, টাচ or changes in the level of noise or light. এইখানে দেখো ধনুষ টঙ্কারের মতো হয়েছে কিনা দেখো তো, আর্ম কি ফ্লেকশন হয়েছে, লেগ কি এক্সটেনশন হয়ে গেছে, আর ট্রাঙ্কটাও কি উপরে উঠে গেছে, তাই তো? তাহলে কি একটা ধনুকের মতো বেঁকে গেছে না, বাকছে? হ্যালো, স্যার ধনুকের মতোই স্যার। ধনুকের মতো বেঁকে গেছে। আর এই মুখে দেখো, দাঁতের এখানে দেখো দাঁত কিরমির করে আছে, ফেশিয়াল রাইসাস সারাটিকাস মাসেল কি একবারে কি এমন মানে দাঁত খিসে ধরছে, তাই তো? দাঁত খিসে ধরছে। আর দেখো কেমন, আরো দেখো ফিগার, বাচ্চাটাও দেখো অতটা ইয়ে হয়নি, বাচ্চা ধরে আছে তো, এই যে এটাও আর্ম ফ্লেকশন হবে এবং এই যে লেগটা এক্সটেনশন হবে। এবং এখানে কি হয়, আচ্ছা আগে এই যে রাইসাস সারাটিকাস এটাও একটা মানে ইয়ে মাসেল, দেখো শয়তানের হাসি। বাচ্চা দেখো, দেখো বাচ্চা কেমন, হ্যাঁ কিভাবে আছে, হ্যাঁ ভয়াবহ। এখন দেখো এখানে এই বাচ্চাগুলো দেখো, এই যে নিওনেটাল টিটানাস, গ্রামে আগে বলা হয়তো সোলাচন্নি ধরছে, সোলাচন্নি কি যেন বলা হয়তো, যখন ডেলিভারি হলো, ডেলিভারি 2-3 দিন পরে, কয়েকদিন পরেই দেখা গেল কি বাচ্চাটা কখনো নীল বর্ণ হচ্ছে, আবার কখনো আবার লাল বর্ণ হচ্ছে, মানে স্বাভাবিক বর্ণ আসতেছে, ঠিক আছে? তখন ওই বাচ্চাকে দেখার জন্য লোকজন আগে ছুটে গ্রাম তা বলে ওখানে পেতনি আসে, ভূত ধরছে, দেখার জন্য আসে, ঠিক আছে? এই কয়েক বছর আগে এই 90 দশকে এটা হয়েছে, কিন্তু এখন কিন্তু আর পাওয়া যায় না। এখন এই যে নীল বর্ণ আকার কেন কেন হয়, নীল বর্ণ কেন হয়, সেখানে রেসপিরেটরি মাসেল যদি তোমার যদি ইয়ে হয়, স্পাজম হয়, তাহলে কি সেখানে তোমার ভেন্টিলেশন হবে না, যার ফলে তোমার কি অক্সিজেন অভাবে স্যার হবে স্যার। অক্সিজেন হবে, এটা তখন তোমার মাসেল স্পাজম ঠিক হয়ে গেল, তখন অক্সিজেন পাচ্ছে, তখন আবার আগের স্বাভাবিক বর্ণ চলে যাচ্ছে, এই জন্য তোমার নীল বর্ণ লাল বর্ণ হয়ে যাচ্ছে। এটাকেই গ্রামের লোক তো বুঝতো না, ওরা বলতো যে সোলাচন্নি ধরছে। এটা হলো এটা।
এবং ওটা ওই ওই সময় তো ওই আগে বলো তোমরা বললাম যে বাঁশের কঞ্চিতে কাটতো, তারপর তোমার হলো যে ব্লেড, যেটা একই ব্লেড বিভিন্ন বাচ্চাকে ওই একই ব্লেড ইউজ করতেছে, কোনো মানে স্যানিটারি জিনিস ব্যবহার করতেছে না, এগুলো কারণে। তারপর সুতা যেটা ব্যবহার করতেছে, সুতাও তোমার তো স্টাইলিশ করা হয় না, ওই সুতা দিয়ে ব্যবহার করে মানে বাঁচতেছে, এগুলো বিভিন্ন কারণ তোমার টিটেনাস হতো। তারপর আরেকটা মেইন কারণ ছিল কি, ওই যে আরেকটা তোমার তোমার টিটি ইঞ্জেকশন দিত না। এখন তো টিটি ইঞ্জেকশন কভারেজ সবাই খেতে দেয়, তাই না? এখন গ্রামের লোক সচেতন হয়ে গেছে, ওরাও জানে, এবং ওরা প্রেগনেন্সি হলেই চেক আপ করার জন্য চলে যায়, গিয়ে তখন তোমার টিটানাস ইঞ্জেকশন দিয়ে দেয়, তাই তো? তারপরে এখন কিন্তু এগুলো আস্তে আস্তে পরে দেখা যাবে যাতে ভরে যাচ্ছে, এখন রোগী দেখাই যায় না, কমে গেছে এখন। তাহলে প্রথম হলো তোমার কি হলো, প্রথম হলো লকজ, তাই তো? ডিউ টু মাসেল ইনক্রিজ মাসেল টোন ইন ম্যাসেটার মাসেল বা মাসেল অফ মাস্টিকেশন। আবার সেখান থেকে আবার জেনারেলাইজড তোমার স্পাজম হবে। এরপরে তোমার হবে কি অবস্থরনাস, পেইনফুল অবস্থরনাস, তুমি ব্যথা হবে কিন্তু ওই সময় রোগীরা বলতে পারে না, যদি বলতে পারে না, কিন্তু ব্যথার জন্য তো তার ফ্লেকশনটা হবে, ফ্লেকশন অফ আর্ম এবং এক্সটেনশন লোয়ার এক্সট্রিমিটি, এবং ট্রাঙ্কটা বেঁকে যাবে ধনুকের মতো, এই জন্য বলা হয় ধনুষ্টঙ্কার। এটা কি জানো, ডিউ টু ট্রাঙ্ক মাসেল স্পাজম। আর ফেশিয়াল এক্সপ্রেশনটা তোমার হবে কি রাইসাস সার্টানিকাস, ডিউ টু মাসেল স্পাজম অফ ফেশিয়াল মাসেলস, এগুলো কারণে তোমার এগুলো হয়। আর এছাড়া কি হতে পারে, এই যে রেসপিরেটরি মাসেল স্পাজম হয়, তাহলে ভেন্টিলেশন হাইপোক্সিমিয়া হতে পারে, আর এটার জন্য তোমার রোগী মারা যেতে পারে। আর এই যে স্পাজম গুলো কখন হবে, বেশি হয় ট্রাস, যদি ট্রাস করা যায় তাহলে বেশি হবে। তারপরে তোমার যদি শব্দ যদি করা হয় তাহলে হবে, অথবা যদি তোমার যে লাইট আছে, লাইট চেঞ্জ হলেই তাহলে হতে পারে। এই জন্য রোগী নার্সিং করা হয় কোথায়, হোয়াইট একবারে যেখানে শব্দ হয় না, একবার শান্ত পরিবেশ, সেখানে রাখা হয়। আমরা পরে আসতেছি এটা। এই হলো তোমার হলো আচ্ছা। আর লোকাল টিটেনাস যেটা হলো, ল্যাব ডায়াগনোস আমরা কিভাবে করবো? সাধারণত ল্যাব ডায়াগনোস আমরা করি না, মোটামুটি ওই যে সাইন সিমটম দেখি, মোটামুটি সাইন সিমটম দেখি মোটামুটি করা হয়। এটা ওই যে এই জন্য ল্যাব প্রয়োজন পড়ে না। মোস্ট পেশেন্ট ডায়াগনোস ক্লিনিক্যালি, আর পরীক্ষায় যেহেতু আসে এই জন্য ওকেশনাল ল্যাব ডায়াগনোসিস রিকোয়ার্ড। এবং তখন কি করবে, এবং ডায়াগনোসিস কি হয়, ডিপেন্ডস আপন ক্যারেক্টার ক্লিনিক্যাল সাইন এন্ড সিমটম এবং হিস্ট্রি অফ হিস্ট্রি এন্ড প্রেজেন্স হবে অন। যখন তোমার কাছে রোগী আসলে এই সময়, তখন একটা হিস্ট্রি নিতে হবে যে তার আঘাত পাইছে কিনা, তাই তো? একটা অন্যের একটা হিস্ট্রি নিতে হবে। তারপরে তোমার অন্য হওয়ার কতদিন পরে তোমার এই যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো এগুলো হলে তারপর তুমি বুঝতে পারবে যে টিটেনাস। এখন ল্যাব ডায়াগনোস আমরা কিভাবে করতে পারি? তাহলে স্পেসিমেন কালেকশন করবো প্রথমে, ওন সব নিব, যেখানে আঘাত পেলো সেখানে ওন সব নিব, ওন এক্সোলেট নিতে পারি, যেখানে ফ্লুইড সিক্রেশন হচ্ছে সেখানে নিতে পারি, আবার অনেক সময় টিস্যু নিতে পারি, টিস্যু ফ্রম দা ওন নিলাম। নেওয়ার পরে কি করবো, একটা মাইক্রোস্কোপে এক্সামিন করবো, গ্রাম স্টিকিং করবো, করে কি পাবো, গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ গ্রাম স্টিক অ্যাপিয়ারেন্স। অলরেডি আমি আগে যেটা বললাম মরফোলজি, গ্রাম স্টিক অ্যাপিয়ারেন্স হলো গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ গ্রাম স্টিক অ্যাপিয়ারেন্স। কালচার করবো কোথায়, অ্যানারোবিক কালচার মিডিয়াতে করবো। একটা হলো রবারসনস কুকড মিট মিডিয়া, থায়োগ্লাইকোলেট মিডিয়া। এই জন্য তোমাদেরকে বলা হয় যে অ্যানারোবিক কালচার মিডিয়া কি কি আছে, আমাকে এই দুইটা নাম বলতে পারবা তো? দুটো নাম বললে, আরো অনেক আছে, এই দুটো নাম আমাকে বলিও, ঠিক আছে? রবারসনস কুকড মিট মিডিয়া এবং থায়োগ্লাইকোলেট মিডিয়া। রবারসনস কুকড মিট মিডিয়া, এখানে মিট থাকে, বুঝছো? মিট থাকে, মাংস থাকে এখানে, এবং যদি অর্গানিজম গ্রো করে তাহলে ফাইনাস কি হবে, টার্বিড অফ মিডিয়া, ব্ল্যাকেনিং অফ দ্য মিট। এই যে যেটা এগুলো কিন্তু তোমার হলো লিকুইড মিডিয়া, এগুলো হয় কি মিডিয়াতে টার্বিড হয়ে যায়, ঘোলা হয়ে যাবে, এবং যে ওর মধ্যে যে মাংস থাকে সেটা সাধারণত ব্ল্যাক হয়, কালো হয়ে যাবে। এটাই হলো ফাইন্ডিংস, তাহলে বুঝবো যে এটা অর্গানিক গ্রো করছে এখানে। আরেকটা বলা হয় থায়োগ্লাইকোলেট মিডিয়া,
আর একটা টক্সিজেনের টেস্ট মাউসে করা হয়। কিভাবে করা হয় আমি আর অত বলতেছি না, তুমি এইটুকু তোমরা ইয়ে করো, ঠিক আছে? এলো ডায়াগনোসিস গেল, এই যে টিটা এই যে ইঁদুরের উপরে করা হয়েছে এটা আমি আর বলতেছি না এটা। এখন এসো আমরা টিটাস কারো হইলো ট্রিটমেন্ট কিভাবে করবো, অথবা ওটা বলতে পারে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, ঠিক আছে? আর আঘাত নিয়ে আসলো তখন আমরা কি 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 বিচার আমরা নেব, দুটাই দুইভাবে পরীক্ষা আসে। তাহলে আমরা দেই তাহলে ট্রিটমেন্ট দেবো কিভাবে। একটা রোগী প্রথমে আসলো, মনে করো অ্যাক্সিডেন্ট নিয়ে চলে আসলো, তাহলে আমরা কি করব, নার্সিং কেয়ার প্রথম নেব। একটা নার্সিং কেয়ার, তারপর হলো লোকাল কেয়ার, নার্সিং কেয়ার, লোকাল কেয়ার, তারপর অ্যান্টিবায়োটিক দেব এবং ইমিউনাইজেশন দেব, ঠিক আছে? আর কন্ট্রোল স্পাজম, এই 5টা হেডলাইনে আমরা ভাগ করবো। নার্সিং কেয়ার এটা মোস্ট ইম্পর্টেন্ট। নার্সিং কেয়ার কি হতে, নার্সিং পেশেন্ট আর নার্স ইন এ কোয়াইট আইসোলেটেড অয়েল ভেন্টিলেটেড রুম, stimulation of the patient kept to minimum, lighting in room maintained at a low but adequate level। তাহলে যে রোগী প্রথম আসলো এটা অবশ্যই তোমার যে আমাদের যে জেনারেল রোগী আছে এদের সঙ্গে রাখা যাবে না। ইনফেকশাস রোগীর জন্য কিন্তু হাসপাতাল কিন্তু ভিন্নই, ওয়ার্ড কিন্তু ভিন্ন, সেখানে শিফট করতে হবে তাকে, এবং রোগীকে সম্পূর্ণ একবার আইসোলেটেড একবারে আলাদা রুমে রাখতে হবে, ঠিক আছে? এবং সেখানে যেন ভেন্টিলেশন ঠিক মতো হয়, অয়েল ভেন্টিলেটেড রুম। কারণ কি হলো, ওখানে যদি অক্সিজেন ঘাটতে থাকে তাহলে কি অ্যানারোবিক কন্ডিশন আসে যাবে, এই জন্য তোমার অয়েল ভেন্টিলেটেড রুম অবশ্যই, ঠিক আছে? তারপরে লাইটিং, লাইটটা থাকতে হবে লো লেভেল কিন্তু অ্যাডেকুয়েট লেভেল। হ্যাঁ, লাইটটা খুব বেশি রাখা যাবে না, একটু কম রাখতে কিন্তু অ্যাডেকুয়েট অবশ্যই থাকতে হবে, একবারে অন্ধকার ঘরেও রাখা যাবে না। তাহলে আলো বাতাস পাবে, এবং স্টিমুলেশন পেশেন্ট কিপ টু মিনিমাম। আর তোমরা জানো যে যদি টাচ করা হয় তাহলে কি স্পাজম বেড়ে যাবে, তারপরে যদি শব্দ করে তাহলে স্পাজম হবে, তাই তো? যার ফলে স্টিমুলেশন পেশেন্টকে স্টিমুলাস দেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবো। পেশেন্ট আর নার্স ইন এ কোয়াইট আইসোলেটেড অয়েল ভেন্টিলেটেড রুম, stimulation of the patient kept to minimum, lighting in room maintained at a low but adequate level। তাহলে নার্সিং কেয়ার এটা হলো মেইন। এরপরে আসো কি লোকাল কেয়ার বা ওন ডেভেলপমেন্ট। রোগী যখন আসলো তখন তোমাকে কিছু মেজার নিতে হবে। মেজার কি নেবা, প্রপার টয়লেটিং অফ ওন্ড। এই যে তোমার ল্যাসারেটরি ইনজুরি আসলো, যেগুলো ডেড টিস্যু বা যেগুলো একবারে তোমার একবারে টিস্যুগুলো এমন ভাবে হয়ে গেছে যে টিস্যুগুলো রাখলে তোমার গ্যাংগ্রেন হয়ে যাবে, তো সেগুলো মোটামুটি একটু কেটে দিতে হবে। তারপরে টয়লেটিং কি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে তোমার কি পরিষ্কার করতে হবে, তাই তো? তারপরে তোমার হলো অল ডেড টিস্যু ফরেন বডি শুড বি রিমুভ, ফরেন বডি রাখা যাবে না, ডেড টিস্যু রাখা যাবে না, এগুলো রিমুভ করতে হবে। এবং আরেকটা কি ওন শুড বি কেপ্ট ওপেন, যাতে আলো বাতাস ঠিক মতো পাই, হ্যাঁ, এয়ার যেন পাই। খোলা রাখলে কি ব্যান্ডেজ, ইতিমধ্যে ব্যান্ডেজ দিলে কি হবে, সেখানে অ্যানারোবিক কন্ডিশন আসবে, তাই তো? যা বলে সেখানে ওনটা খোলা রাখতে হবে, ওন ইজ কেপ্ট ওপেন। তাহলে প্রথম ওন প্রপার টয়লেটিং অফ ওন আগে পরিষ্কার করে নিলাম, তাই তো? তারপর সেখানে ডেড টিস্যু ফরেন বডি এগুলো রিমুভ করবো, এবং এটা ফাইনালি কি করবো, ওনটা ওপেন রাখবো। এরপরে একটা অ্যান্টিবায়োটিক দেবো, সব অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, এই ক্ষেত্রে পেনিসিলিন জি ইজ এ ড্রাগ অফ চয়েস। আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে, penicillin G is a drug of size. It strongly inhibits the growth of Clostridium tetani and further stop toxin production. এখন এই যে মনে করো Clostridium tetani এই যে স্পোর তৈরি হয়েছে, স্পোর থেকে তোমার ব্যাকটেরিয়া জার্মিনেট করে ক্লোস্ট্রিডিয়াম তৈরি হবে, তাহলে Clostridium tetani ওই যে অর্গানিক তৈরি হলে এক মারতে হবে, তো কে মারবে, পেনিসিলিন G এটা দিতে হবে। তাহলে Clostridium tetani যদি তৈরি না হয় তো তোমার টক্সিনও তৈরি হবে না, ঠিক আছে?
তাহলে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দিলাম পেনিসিলিন জি, হুইচ স্ট্রংলি ইনহিবিট দ্য গ্রোথ অফ প্লাস্টিডিয়ানি এন্ড ফার্দার স্টপ টক্সিন প্রোডাকশন। এরপর আমরা কি করব? ইমিউনাইজ করব। ইমিউনাইজ দুটো, একটা হলো অ্যাক্টিভ ইমিউনেশন আর একটা হলো প্যাসিভ ইমিউনাইজেশন, তাই তো? অ্যাক্টিভ ইমিউনেশন কি করে দিবে, কি দেব? বাই দেব কি টিটানাস টক্সাইড দেব, টিটি। এটা দেওয়া হয় ইন্ট্রামাসকুলারলি এট আর্ম। এবং ডোজ কি? টিটাস মনে করো রোগী যখন আসলো তখন দেওয়া হলো যে ডোজটা, সেটাকে বলো টিটাস টক্সাইড 1। পরে যেটা ডোজ দেবো সেটা হলো টিটাস টক্সাইড 2, সেটা তো 4 সপ্তাহ পরে, ঠিক আছে? তারপরে টিটি 3 দেবো কখন? ওই টিটি 2 দেওয়ার 6 মাস পরে দেব। আর বুস্টার ডোজ দেবো টিটি 3 দেওয়ার 1 বছর পরে একবার দেব। এই 4টা দিলে তোমার লাইফ লং ইমিউনিটি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে টিটি 1 দিলাম, তবে 1 মাস পরে একটা দিলাম, 6 মাস পরে একটা দিলাম, 1 বছর পরে একটা দিলাম। খেয়াল থাকবে? অবশ্য তোমার অলরেডি জানোই, তোমরা কোয়ান্টাম মেডিসিন পড়ে আসছো। জি স্যার। এখন টিটি শিডিউল যেটা ওই অনুযায়ী স্যার। এখন আমরা ওয়ার্ডে করে কি, রোগী যখন আসে সঙ্গে টিটাস টক্সাইড দিয়ে দিই। আচ্ছা, টিটাস টক্সাইড অবশ্যই দিতে হবে। টিটাস টক্সাইড আমার দিই কি জানো? অ্যাক্টিভ ইমিউনেশন, তাই তো? এখন রোগী মনে করে আসলো টিটাস দিয়ে, ওটা কি তোমার দিয়ে খুব একটা তখন লাভ হবে? লাভ হবে? হবে না স্যার মনে হয়। হবে না। কেন মনে হয়? কেন হবে না? লাভ হবে না কেন? তোমার অ্যাকশন শুরু হতে সময় লাগবে তোমার। কারণ তোমার হলো যে 1 মাস ওটা অ্যাকশন হইতে শুরু হতে তোমার লাগবে 1 মাস, ঠিক আছে? 1 মাস সময় লাগবে। ওই যে প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স করা হয়েছে না, এই বুস্টার ডোজ কেন দেওয়া হয়? এই তোমার এই কারণে এটা কাজে তোমার শুরু করবে তোমার 1 মাস পর থেকে কাজ শুরু করে দেবে। 1 মাস পরে তো, 1 মাসের আগে তোমার অ্যান্টিবডি তৈরি হবে না তোমার। এই টিটি দিলে 1 মাস পর থেকে এটা দেওয়া হচ্ছে, অ্যাক্টিভ দেওয়া হচ্ছে কি জানো, যে ফার্দার প্রিভেনশনের জন্য। ওই জন্য টিটি আমরা দেই, ঠিক আছে? ওই টিটি এক দিয়েই পরে রোগী যখন ডিসচার্জ করা হয় তখন কিন্তু তোমার লেগেই থাকে টিটি, আপনি টিটি 2 দিবেন, টিটি টক্সাইড আপনি নিয়মিত দিবেন। কি আসে নাই, সেটা ওদের ব্যাপার। আচ্ছা, নীলফামারী না এখানকার না, না এটা? ও, ও বলো ফরিদপুর, কি জানি। আচ্ছা, সাধারণত তাহলে এটা দেওয়া হলো। তারপরে আমরা এই রোগীর মনে করি টিটা যদি হয়ে যায়, তখন কি আমরা ওই যে 1 মাসের জন্য অপেক্ষা করব? অপেক্ষা করবো না। তখন আমরা কি, আমরা তো ওই যখন ইমিউনোলজি যখন আমি পড়াইলাম ইন্ট্রোডাক্টর চ্যাপ্টারে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি যেন দেওয়া হয়? ফর প্রিভেনশন, ফার্দার প্রিভেনশন, তাই তো? আর প্যাসিভ ইমিউনাইজেশন কি যেন করা হয়? প্যাসিভ ইমিউনিটি কি যেন? ফর ট্রিটমেন্ট পারপাস। তোমরা অলরেডি জানছো কিন্তু ওখানে, তাহলে এই কোরিলেশনটা করে পড়বো। তাহলে প্যাসিভ ইমিউনাইজেশন করবো ফর ট্রিটমেন্ট। আমাকে ট্রিটমেন্ট কি দেবো? টিআইজি দেই, হিউম্যান টিটানাস ইমিউনোগ্লোবুলিন। আগে কিন্তু টিআইজি দেওয়া হতো, আগে কিন্তু হর্স থেকে ইয়ে করা হতো, নেওয়া হতো, তৈরি করা হতো। এই হর্স থেকে নেওয়ার জন্য তোমার অনেক তোমার ওই তোমার কমপ্লিকেশন দেখা যেত, যেমন এই সেরাম সিকনেস করছো না, এগুলো হয়তো। কিন্তু তাহলে এখন কিন্তু আর তোমার এই হর্স থেকে নেওয়া হয় না, এখন হিউম্যান থেকেই তোমার ইয়ে করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে এগুলো এখন নেওয়া হয়। তো ওটা আমরা দেবো কি, given to neutralize free toxin, টক্সিন যেটা তৈরি করলো সেটা। হ্যাঁ দেখো, হ্যাঁ বলো। মোবাইল বন্ধ রাখি, এত ডিস্টার্ব ভাল লাগে না। তারপরে ডোজ কত? 250 to 500 ইন্টারন্যাশনাল ইউনিট আইএম দিতে হবে।
ইন অপোজিট আর্ম। মানে কি, যে যে হাতে তুমি টিটিআস অক্সাইড দেবা সে হাতে দেওয়া যাবে না, কিন্তু অপোজিট আর্মে দিতে হবে। একই আর্মে দিলে কি হবে? রিঅ্যাকশন করবে স্যার। নিউট্রালাইজ করবে, রিয়াকশন করে তোমার ওই যে টিটির যে ইয়েটা ওটাকে নষ্ট করে দেবে বা টিটি, ঠিক আছে, ইফেক্টিভ ডোজ হবে না, যার ফলে তোমার হলো এটা অপোজিট আর্মে দিতে হবে। হ্যাঁ, ডোজ এটা। আর ওই সময় যে স্পাজম যে হয় এটা মেনটেন করার জন্য দিতে হবে বেনজোডাইজিপিন, বিশেষ করে ডাইজিপিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, এগুলো সাধারণত দেওয়া হয়। ঠিক আছে, এই হলো ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট বা পোস্ট এক্সট্রাপোয়ালিস, তার ট্রিটমেন্ট আমরা প্রথমে কি করবো, একটা নার্সিং কেয়ার। প্রথম হলো রোগীকে রাখতে হবে কি কোয়াইট আইসোলেটেড ওয়ান ভেন্টিলেটেড রুম, এবং স্টিমুলেশন যাতে না পায় সেটা মিনিমাম লেভেলে রাখতে হবে, এবং লাইটিং রুম অ্যাডেকুয়েট লেভেলে রাখতে হবে, তবে লো লেভেলে রাখতে হবে, বেশি রাখা যাবে না। তারপরে তোমার হলো লোকাল কেয়ার কি, ওই ওন যেটা হলো সেটা টয়লেটিং করতে হবে, তারপর ডেড টিস্যু ফরেন বডি রিমুভ করতে হবে এবং ওপেন রাখতে হবে। তারপর অ্যান্টিবায়োটিক দেবো কি পেনিসিলিন, যে ড্রাগ অফ চয়েস। এটা কি করবে, এই যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি এটাকে মেরে ফেলবে, যার ফলে আর সে আর টক্সিন তৈরি করতে পারবে না, যার ফলে। তারপরে আমরা কি করবো, ইমিউনাইজেশন দেবো, অ্যাক্টিভ ইমিউনাইজেশন বাই টিটি এবং প্যাসিভ ইমিউনাইজেশন দেবো বাই টিআইজি। অ্যাক্টিভ ইমিউনাইজেশন দোষ হলো 4টা, টিটি 1 দেওয়ার পরে 1 মাস পরে টিটি 2 দেবো, তারপরে টিটি 2 এর 6 মাস পরে টিটি 3 দেবো, এবং টিটি 3 এর 1 বছর পরে দেবো আমরা বুস্টার ডোজ। এবং তোমরা সবাই দিয়ে নেবা, বুঝছো? সবাই এগুলো তোমরা ওই যে ইয়ের জন্য অপেক্ষা করবে না। তোমরা ওই যে কি বলে যে যেখানে টিটি আমরা ইঞ্জেকশন দেওয়া হয় না হাসপাতালে, সেখানে তোমরা কিন্তু এগুলো দিয়ে দেবে। আমরা কিন্তু ছাত্র যখন ছিলাম তখন আমরা কিন্তু দিয়েছি এগুলো, বুঝছো? তখন কারণ হলো যে কখন, যদিও তোমাদের এগুলো নট ইন্টাইটেল এখন, আচ্ছা আমি পরে আসতেছি, এটা পরে আমরা বলবো। তারপরে তোমাদের প্যাসিভ ইমিউনাইজেশন দেবো কি, টিআইজি, টিটাস ইমিউনোগ্লোবিন দেবো, আর দেবো কি 2 নিউট্রালাইজ টক্সিন, এবং অপোজিট আর্মে দিতে হবে, এবং ডোজ কত 250 to 500 ইন্টারনাল ইউনিট দেবো। আর স্পাজম কন্ট্রোল করার জন্য দেবো বেনজোডাইজিপিন। তাহলে তোমার মেডিসিন বেশি দিতে হচ্ছে না, কিন্তু এই যে তোমার নার্সিং কেয়ার এবং তোমার এই লোকাল কেয়ার, এই দুটাই মেইন কিন্তু, বুঝছো? এই দুটো যদি ঠিক মতো মেনটেন করা যায় তাহলে টিটাস রোগী অনেকটা ভালো হয়ে যায়। এখন আমরা করবো টিটাস প্রিভেনশন কিভাবে করবো। প্রিভেনশন করবো, একটা হলো প্রাইমারি ইমিউনাইজেশন, যেটাকে বলা হয় প্রি ইমিউনাইজিং, প্রি এক্সপোজার ইমিউনিটি। আরেকটা হলো পোস্ট এক্সপোজার, যে পোস্ট এক্সপোজার যেটা অলরেডি আমরা করলাম, যে টিটাস হওয়ার আগেই বা আঘাত পাওয়ার আগেই যেটা আমরা দেই, সেটাকে নর্মালি যেটা আমরা ইমিউনাইজেশন করি সেটাকে বলবো আমরা প্রাইমারি ইমিউনাইজেশন, বা বলতে পারি প্রি এক্সপোজার ইমিউনিটি। আর যখন আঘাত পাইলো বা টিটাস হয়ে গেল তখন যেটা দেবো সেটা হলো পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এখন প্রাইমারি ইমিউনাইজেশন আমরা কিভাবে করতে পারি, সিঙ্গেল এজেন্ট টিটাস হিসেবে পাওয়া যায়, অথবা কম্বাইন্ড পাওয়া যায় কি ডিপিটির সঙ্গে দেয়, ডিপথেপারাস টিটাস, তাই তো? এখন বলা হয় কি পেন্টাভালেন্ট, ডিপিটির সঙ্গে কি আসে হেপাটাইটিস বি, আর হলো কি হিমোফিলাস বি, হিপ, পাঁচটা আসে। তো এগুলোর সঙ্গে দেওয়া হয়, পেন্টাভালেন্ট সঙ্গে দেওয়া হয় তখন বাচ্চাদের দেওয়া হয়। আর সিঙ্গেল এজেন্ট তোমাদের যদি প্রয়োজন হয় তোমার সিঙ্গেল এজেন্ট দেওয়া হলো, এটাই তোমার হলো প্রিভেনশন, এটাই ঠিক আছে। এখন ডোজ শিডিউল আমরা কিছু জানি, যেটা তোমার অলরেডি পড়ছে, ডিপিটি বা পেন্টাভালেন্ট আমরা কখন দিই, 6, 10, 14 6, 10, 14। প্রথম স্টার্টিং ডোজ হলো বাচ্চা বয়স 6 সপ্তাহ হবে, তারপরে 4 সপ্তাহ পরে, তারপরে 4 সপ্তাহ পর 2টা ডোজ দিতে হবে, তাই তো? 6, 10, 14, 17 সপ্তাহ। তারপরে ডোজ কত 0.5 ml দিতে হবে। দেওয়া হয় কোথায়, ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, এবং ল্যাটারাল থাইয়ে দেওয়া হয়, ল্যাটারাল পার্ট অফ থাই। বাচ্চাদের তো এখানে মাসেল থাকে না এই হাতে, তাই না? এই জন্য থাইয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর ডোজ কত, 3 ডোজ at 4x ইন্টারভাল দেওয়া হয়। আর যদি ওমেন অফ চাইল্ড বেয়ারিং এজ 15 to 45 years, ওমেন, খেয়াল রাখো, ওমেন অফ চাইল্ড বেয়ারিং এজ
চাইল্ড বেয়ারিং এর সঙ্গে বলা হয় কত 15 থেকে 45 বছর। 45। এই বয়সটা দেওয়া হয়, সিঙ্গেল এজেন্ট দেওয়া হয়, টিটেনাস টক্সাইড দেওয়া হয়। এটাও তোমার ওই যে দেওয়া হয় 0.5 ml দেওয়া হয় এবং ইন্টারনাসনাল দেওয়া হয়। আর্মে এটা আর্মে দেওয়া হয়, যেহেতু তোমার অ্যাডাল্ট যেহেতু তখন তো তোমার মাসেল রীতিমতো হয়ে গেছে, তাই তো তখন দেওয়া হয় আর্মে, আর বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হবে থাইয়ে। এখন ডোজ কি দেওয়া হবে? 2টা ডোজ দেওয়া হবে at 4x ইন্টারভ্যাল, ঠিক আছে? দেওয়া হলো প্রথম প্রেগনেন্সি জানা হলো, প্রথম তোমার এটা দেওয়া হলো, প্রথম প্রেগনেন্সি জানা হলো বা এমনি দেওয়া হলো, 2টা ডোজ দেওয়া হলো। তারপরে প্রতি প্রেগনেন্সিতে, তার প্রথম প্রেগনেন্সিতে তুমি যদি 2টা ডোজ দাও, 2 ডোজ at 4x ইন্টারভ্যাল, তারপরে আবার প্রতি প্রেগনেন্সিতে একটা করে সিঙ্গেল বুস্টার ডোজ দিতে হবে ইন ইচ প্রেগনেন্সি, ঠিক আছে? এখন তোমাদের ছেলেদের কথা বলা হলো না কেন? হ্যাঁ, স্যার ছেলে তো আর চাইল্ড বেয়ারিং করবে না স্যার। চাইল্ড বেয়ারিং না করলে তোমার কি হবে না? স্যার এইটা তো স্যার নিওনেটাল টিটানাস প্রিভেন্ট করার জন্য স্যার। রাখার জন্য স্যার। স্যার কিন্তু অনেক বাচ্চার সময় জন্য টিটেনাস না হয় স্যার, এই জন্য মূলত দেওয়া হয়েছে এটা। তোমার হবে না। স্যার আমাদের তো ছোটবেলায় দেওয়া হয়েছে স্যার, ওই যে ইপিআই শিডিউলের মধ্যে। দেওয়া হলেও লাইট আসলে যদি বলা হয় কিন্তু থাকে না, তাহলে তোমার এই যে ওমেন দেওয়া হচ্ছে কেন? ওতে তোমার এই যে মনে করো এই যে 6 বাচ্চাটা ওদের তো ছেলে মেয়ে সবাই তো তোমার বাচ্চা বয়সে দেওয়া হয়েছে, তাহলে ওই চাইল্ড বেয়ারিং এ দেওয়া হলে কেন? সাথে ইমিউনিটি লাইফ লং যদি বলা হয়, কিন্তু লাইফ লং থাকে না, বুঝছো? থাকে না। ওই জন্য পুরুষদের কথা কেন বলা হলো না? এখন পুরুষরা আসলে সবকিছু ক্ষেত্রে এখন নেগলেক্টেড, উত্তর হলো এটাই, ঠিক আছে? হ্যাঁ, এখন যত যত কিছু সেবা সব খালি মেয়েদেরকে দাও। মেয়েরা শুনে তো হাসবে নাকি, হাসবে নাকি নাকি রাগ করতেছ? কোনটা কি? মেয়েরা কিছু বলো? স্যার হ্যাঁ, পরবর্তী জেনারেশন তো মেয়েদের মাধ্যমে আসে, এই জন্য স্যার তাদের গুরুত্ব আরে বেশি স্যার। ছেলে ওগুলো উত্তর ওগুলো নয়, কেন দেওয়া হয় না? হ্যাঁ, এটা হলো আসলে ওই বললাম যে এখন সার্ভিস শুধু মেয়েদেরকে বেশি দেওয়া হয়, ছেলেদেরকে এখন মানে ইয়ে দেওয়া হয় না, ছেলেদেরকে দেওয়া হয় না। এবং যত কিছু আইন সব মেয়েদের জন্য করা হয়েছে, ছেলেদের জন্য কোনো আইন নেই নাকি? এটা জোক হিসাবে বললাম, এবং জোক হিসাবে বললেও ঘটনা কিন্তু তাই, ঘটনা কিন্তু তাই। কিন্তু এখন এখানে দেখো, এখানে হয়েছে কি যে এই যে ছেলেদেরকে দেওয়া হয় না কে যেন, যেটা আমার জানা মতে যেটা আমি যেটা শুনছি সেটা হলো যে তোমার এই যে টিটি যেটা ভ্যাকসিন যেটা সাপ্লাই করে কে করে জানো? সাপ্লাই করে তোমার হলো ওই যে বিল গেটস। বিল গেটস বিল গেটস কে অবশ্যই তুমি জানো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তাই না? এবং কম্পিউটারের সে একজন কি মাইক্রোসফট। আইকন, তাই না? সেই এই টাকাগুলো সেই কিন্তু দেয়, বুঝছো? তার মাধ্যমে টাকাগুলো কিন্তু আসে, তারই টাকা দিয়ে আমরা দিই, গোটা পৃথিবীতে সে দিচ্ছে। এবং সে সত্য দিচ্ছে যে শুধু মেয়েদেরকে যেতে হবে, মেয়েদের কে বেশি যেতে হবে, ঠিক আছে? যে মেয়েদেরকে বেশি দিতে হবে, তার একটা ভিউ ছিল যে মেয়েরা তোমার এই যে চাইল্ড মানে আগে তো এই যে তোমাকে হিস্ট্রি বললাম, চোরাচালানি হয়ে মারা যাচ্ছে বাচ্চা, এই তোমার এই ইনফেন্ট মর্টালিটি রেট হাই হাই ছিল, তারপর বাচ্চা মাও মারা যাচ্ছিল, ঠিক আছে? এই কারণে কিন্তু তোমার ওই সময় কিন্তু তোমার এবং ওমেনরা বেশি এফেক্টেড হচ্ছিল। হ্যাঁ, ওই কারণে উনি এটা ডিজাইন করে যে সবাইকে না দিয়ে এটা সাধারণত মেয়েদেরকে যেন দেওয়া হয়, ঠিক আছে? আর ছেলেদেরকে দিলেও ভালো দেওয়া উচিত ছিল, কারণ ছেলেরা মনে করে যে মোবিলাইজ বেশি করে, অ্যাক্সিডেন্টটা বেশি হয়, মাঠে কাজ করলো সেখানে আঘাত পাইলো, সবাইকে দেওয়া উচিত এটা। কিন্তু গভর্নমেন্ট থেকেও এখনো কি যে কেন নেওয়া এটা অ্যাকশন নেওয়া হয় না বুঝি না, এটা দেওয়া উচিত। এটা মেয়েদের ঠিক আছে অবশ্যই, এই জন্য তো তোমার এই যে টিটি মনে করো আগে টিটি টিটির জন্যই তোমার এই যে অনেক মা মারা যেত এবং অনেক বাচ্চা মারা যেত, কিন্তু সেটা এখন দেখো এখন নাই কিন্তু বলতে গেলে। হ্যাঁ, সেটা অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট আমাদের। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমরা বাংলাদেশ অনেক অনেক এই যে ভ্যাকসিনে ইমিউনাইজেশন আমরা বাংলাদেশ অনেক অনেক এগিয়ে আছি, গোটা পৃথিবী আমাদের ইয়ে করে, প্রশংসা করে, ঠিক আছে? তো তোমরা করবা কি, যদি তোমার ডিজাইন পার্সন নয় তোমরা নিজেরা সবাই দিয়ে নেবা, ছেলেরা মেয়েরা তো দেবাই,
সেটাও তোমার দিয়ে নেবা। হয়তো তোমরা ওই যে একবারে যাবে না, একবারে গেলে দিবে না, ঠিক আছে? আবার আমার রেফারেন্স দিও না, ওই যে স্যার বলছে এগুলো তোমার ওই যে ওখানে যারা দেয় তাদেরকে ম্যানেজ করে দিয়ে নিও। তবে ওই যে তোমার বাইরে যেগুলো কিনতে পাওয়া যায় না এগুলো দিবা না কখনোই। বাইরে দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো দিবা না। কারণ তোমার হলো যে এই কোল্ড ভ্যাকসিন যেটা মেনটেন করতে হয়, দোকানে যেগুলো আছে সেগুলো কিন্তু কোল্ড ভ্যাকসিন এরা মেনটেন করে না। এগুলো দেওয়া, এগুলো কখনোই দেবা না, তোমরা হাসপাতাল থেকে নিয়ে দেবা, ঠিক আছে? হাসপাতাল থেকে তোমার নেই, এগুলো তোমার পর্যাপ্ত আছে, পর্যাপ্ত। এগুলো তোমার ছাত্র অবশ্যই তোমার দিয়ে নেবে এগুলো, হ্যাঁ? ছাত্রছাত্রী সবাই এখন থেকে তোমার দিয়ে নেবা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই হলো টিটেনাস। তাহলে টিটেনাস কি বুঝলা তো নাকি? জি স্যার। কালকে আমরা পড়বো হলো টিটেনাসের বাকি অংশটা পড়বো, ক্লস্ট্রিডিয়াম বটুলিয়া। বটলনাপ এবং পারফেনিয়াস, এটা পড়বো, এটা পড়বো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।